ভূতরা অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটি আমি তোমাদের শোনাচ্ছি। আবার বুঝি গেলেন? হ্যাঁ, আবার বুঝি লেগেছে রুমি আর ঝুমির দুইজনে খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেল। আপনি গেলেন সেখানে দেখতে। রাধামোহন খুবই ফাঁপড়ে পড়ে যান। তিনি দোতলায়, দৌড়ে নিচে নামতেও পারছেন না, বয়স হয়েছে। সিঁড়িতে পা হড়কে গিলে বছর টানা 1 মাস বিছানায় পড়ে থাকতে হবে। তিনি জানেন রুমি আর ঝুমি খেপে গেলে তাদের আয়াটি আরও দিশাহারা হয়ে যায়। যমজ হলে বোধহয় এইরকমই হয়। এই ভাব, এই মারামারি, এর পুতুল ধরলেই ও হাতে কামড়ে দেয়, ও চুল টেনে দেয়, ধুমধুমার কাণ্ড। ঝুমিটাই মার খায় বেশি, তবে পেছনে লাগার স্বভাব ঝুমিরই বেশি। ঝুমি পুঁটি মাছ, রুমির নাক খাচ্ছি, মচমচ করে যেন নাক চিবোচ্ছি। ঝুমি আর যায় কোথায়? লেগে গেল। রুমিটা দিন দিন একগুঁয়ে জেদি হয়ে উঠছে। যত আক্রোশ ঝুমির উপর। সে তার কিছুতেই ঝুমিকে হাত দিতে দেবে না। একটা বড় গামলায় সব খেলনা, পুতুল, রেলগাড়ি, টিয়া পাখি, খরগোশ, ব্যাঙ সবই জোড়ায় জোড়ায় রাখা আছে। জেদ চেপে গেল রুমির। ঝুমিকে কিছুই ধরতে দেয় না, ধরলে আঁচড়ে কামড়ে শেষ করে দেয়। তিনি সিঁড়ির মুখে এসে ডাকলেন, এই আরতি, তুমি কোথায়? আরতির কোনো সাড়া নেই। ঠিক মেঝেতে ঘুমিয়ে আছে, আর খাটো দুটো মারামারি করছে। তিনি সিঁড়ি ধরে নামলেন। কি পড়ল, কিসের শব্দ? তিনি আর পারলেন না। কি হচ্ছে রুমি? ঝুমির আর্তচিৎকার। দাদুমণি আমাকে ভূতরা বলেছে। কে ভূতরা বলেছে তোমাকে গো? আমি ভূতরা দাদুমণি? না, কখনোই না। নিচে নেমে দেখলেন বিছানা সব লণ্ডভণ্ড। আরতি নেই, বাথরুমে থাকতে পারে অথবা কলতলায় থাকতে পারে। কলতলায় চান করতে এ ঘরে চেঁচামেচি শোনা যায় না। রান্নার মেয়েটি কোথায়? রান্নার মেয়েটি? তাকে দেখেই বুঝি একে একে ঝাঁপিয়ে পড়ল বুকে। সঙ্গে সঙ্গে রুমিও। রুমির অভিযোগ, আমি পুঁটি মাছ দাদুমণি, আমি পুঁটি মাছ। তোরা ঘুমোসনি, মারামারি করছিস? আমি ভূতরা দাদুমণি, ঝুমির অভিযোগ। না, কখনোই না। এতে রুমি খেপে গেল। অভিমান, দাদুমণি তাকে ভালোবাসে না। ঝুমিকে বুকে নিয়ে আদর করছে, তা সহ্য হবে কেন? ঝুমি ভূতরা নয়, তবে কে ভূতরা? দাদুমণি ভূতরা। দাদুমণি তুমি ভূতরা? জিজ্ঞাসা করল সে। ঠিক আছে, আমিই ভূতরা। এবার শুয়ে পড়ো। না না, তুমি ঝুমির বালিশ ধরে টানছো কেন? ঝুমি এখানে শোবে। ঝুমি কত ভালো, কথা শোনে। ঝুমি চোখ বোঝে, এই তো লক্ষ্মী মেয়ে। রুমিও অবাধ্য হয় না, পেট ভরে খায়। রুমি পুঁটি মাছ হতেই পারে না। আমি পেট ভরে খাই, তাই না দাদুমণি? রুমি দাদুমণির দিকে তাকিয়ে আছে। ঝুমি বলল, আমিও পেট ভরে খাই, তাই না দাদুমণি? সবাই খাও, এখন আর কথা বলো না, চোখ বোঝো। দরজা জানলা পর্দা টেনে দিলাম। তোমরা দুজনেই খুব ভালো। ঘুম থেকে উঠে আমরা পার্কে বেড়াতে যাব, ঠিক আছে? খালধারের জঙ্গলটায় হরিণ আছে, সেগুলো দেখব। তারা কি বলছে জানো? রুমি ঝুমি দাদুমণির হাত ধরে বেড়াতে আসবে। কি মজা, কি মজা। হরিণগুলোকে ঘাস খেতে দেবে না? বাচ্চা হরিণ কেমন লাফায়। রুমি বলল, আমাকে হরিণ দেবে দাদুমণি? দেব। ঝুমিও উঠে বসলো। আমাকে হরিণ দেবে দাদুমণি? উঠে বসলো ঝুমিও। হ্যাঁ, এখন ঘুমো। দুপুরে খেয়ে দিয়ে সবাই ঘুমোয়, না ঘুমোলে হরিণের দেখা পাওয়া যায় না, তাই না? সঙ্গে সঙ্গে রুমি ঝুমি দুজনেই মুখে আঙুল দিয়ে শুয়ে পড়ল। এই তো কত ভালো মেয়ে, কথা শোনে। তারপর ঘুমিয়ে পড়লে তিনি রান্নাঘরে ডাক দিলেন, আরতি, খেতে বসেছ? ওরা ঘুমিয়েছে মেসোমশাই। তোমাদের এত দেরি কেন বলো তো? চান করতে, খেতে। জেগে গেলে ঘরে একা থাকতে ভয় পায়, জানো তো। এত করে বলি চান টান সকলেই সেরে নেবে। সকাল সকাল সেরে নাও,
তাহলে রাধেমোহন জানেন আয়াটি জবাব দেবে না। সকালে তার এত কাজ, কখন চান করে নেবে সে? কিচ্ছু না বলেও রাধামোহনবাবু বুঝতে কষ্ট হয় না চুপচাপ থেকে কি বলতে চায় আরতি। সকাল 9টার পর বাড়ি ফাঁকা, সবাই অফিস না হয় স্কুলে। বাড়িটায় তিনি তার এই 2 যমজ নাতনি আয়ার ওপর ভরসাই তো রেখে যান। রাধেমোহনবাবুর কান খাড়া থাকে। বাচ্চাদের মা বাবা বোঝেন তিনি তো আছেনই, নিশ্চিন্তে অফিস কাছারি করে রাতে ফিরলেও অসুবিধা থাকে না। 2 সাধের নাতনিকে নিয়ে তিনি ভালোই আছেন কি মন্দই আছেন বুঝতে পারেন না। তবে নাতনিদের বাহানা শেষ নাই, কিছুই মুখে দিতে চায় না। উঠতে বসতে গল্প শোনা চাই। তিনি রাম রাবণের গল্প বলেন, শূর্পণখার গল্প বলেন, দুষ্টু খ্যাঁক শিয়ালের গল্প যখন বলেন, বড় বড় চোখে তারা শোনে। দুপাশে 2 জন দাঁড়িয়ে যায়, যেন 2টো ডল পুতুল। চোখ মুখ অতি সজীব। তখন লাফায় না, দৌড়ায় না, 2 জন সত্যি সত্যি খুব ভালো মেয়ে হয়ে যায়। আজগুবি যা কিছুই তিনি বলেন রুমিঝুমি কেমন কায়মনোবাক্যে বিশ্বাস করে। স্কন্দকাঠার গল্প বলেন, দুজনেই তাকে জড়িয়ে ধরে। তারপর দাদু, এই সেই রাজপুত্র কি করে? বরফ পড়ছে। বরফ কি দাদু? বরফ দেখাচ্ছি। ফ্রিজ থেকে আইসক্রিমের ট্রেটা বার করে দেখায়। আমাকে বরফ দেবে? না না, ঠান্ডা লাগবে, জ্বর সর্দি হবে। তারপর পাইন গাছগুলির পাতা ঝরে যায়। বাগানে রাজপুত্রে কত গোলাপ গাছ। চাই একটা গোলাপ, কিন্তু পাবে কোথায় এত শীতে? গোলাপ গাছ বলল, ফুল দেবো কি করে? দেখছো না কি ঠান্ডা। গোলাপ ফুল কেন দাদুমণি? রাজপুত্র যে রাজকন্যার সঙ্গে নাচবে, রাজকন্যাকে গোলাপ ফুল যে দিতে পারবে, তার সঙ্গেই সে নাচবে। আমি নাচবো দাদুমণি, গোলাপ ফুল ফুটুক। নাও এবারে হাঁ করো। হাঁ করলে গোলাপ ফুল ফুটবে। আরতি দুধ ভাত কলা চটকে চামচে ধরে আছে, হাঁ করলেই চামচ মুখে ঢুকে যাবে। তারপর না, সেই গুপি গায়েন বাগা বায়েন ঢোল বাজাতে লাগলো। আমাকে ঢোল দেবে দাদুমণি? দেব, আমি ঢোল বাজাবো। জবাবে আবার হাঁ করো। হাঁ না করলে ঢোল বাজাবে কেন? আরতি আর 1 চামচ মুখে দিয়ে দিলেন। দেখো তো পেট দুখানা তোমাদের কত বড় ঢোলের মতো হলো। দুজনই জামা তুলে পেট দেখতে বলল। এবারে ঢোল বাজাবো। আরও 2 চামচ খেলেই বাজবে। ঢোল বাজবে শুনি দুজনে যখন দুটো পারল মুখের ভাত গিলে ফেললো। কারটা আগে বাজে দেখি। 2 বোনে রেষারেষি, কে আগে কতটা বেশি খাবে, কার আগে ঢোল বাজবে। এই করে দুপুরের খাওয়া। আরতি 2 থালা ভাত ডাল মাছ শাক এবং বাটিতে দুধ নিয়ে খাওয়াতে বসলি 2 জন 2 দিকে পালায়। একজন দরজার দিকে ছুটে গেল, আর একজন কলপারের দিকে। ভাত খাওয়ানো রোজকার বিড়ম্বনা, তাই যত অসম্ভব আজগুবি গল্প বানিয়ে বানিয়ে বলতে হয়। কখনো রাজপুতুর, কখনো কোটাল পুতুর, কখনো অজগর, কখনো হাতি। টিভি চালিয়ে খাওয়ানো হয়। মাছ হরিণ বাঘ ভোঁদর খ্যাঁক শিয়াল কিছুই বাদ যায় না। গল্পের গরু গাছে উঠে যায়, হাতির পাখা গজায়। এই দেখো আকাশে একটা হাতি উড়ে যাচ্ছে, দেখেছো? কোথায় কোথায়? আগে হাঁ করো, তবে তো দেখাবো। রাধেমোহন আর পারেন না, আজগুবি তো একটা শেষ আছে। তবে ইদানিং 2 বোনই বলছে, ওই গল্পটা বলো দাদুমণি, ওই গল্পটা বলো দাদুমণি। কোন গল্প? রাজপুত্র নাচবে। তুমি বুঝতে পারো? রাজপুত্র নাচলে তারা নাচবে। গল্পটা খুব মুশকিল, তার সব ঠিকঠাক মনে নেই। বিদেশি গল্প কবে কোথায় পড়েছিল আবঝা মতো তার কিছুটা মনে আছে। বিশেষ করে একটা নাইটিঙ্গেল পাখি সারা রাত হিমের মধ্যে বুকে গোলাপ গাছের কাঁটা বেঁধিয়ে গান গেয়েছিল। রাজপুত্রের জন্য গোলাপ গাছে ফুল ফুটিয়েছিল। শীতের ঠান্ডায় গোলাপ গাছে ফুল না ফুটে কি করা যায়? রাজার বাগানে এত গোলাপ গাছ, অথচ ফুল নেই একটা গাছেও। গাছগুলির পাতা ঝরে গেছে, বরফে গাছপালা নদী সব জমে গেছে, অথচ চাই একটা গোলাপ ফুল। গোলাপ ফুল না হলে তো হবেই না।
রাজপুত্র ফুলটি না পেলে রাজকন্যার সঙ্গে নাচতে পারবে না। এই পর্যন্ত তিনি মনে করতে পারলেন রাজকন্যার চাই গোলাপ ফুল। হঠাৎ কি হলো, এক দুপুরে দুই বোনের বায়না, দাদুমণি গোলাপ ফুল দেখাও না, গোলাপ ফুল দেখাও না। রাজপুত্র দেবে না? ফুটুক, ফুল ফুটলে রাজপুত্রও চলে আসবে। কবে ফুটবে? এই তো ফুটবে, তোমরা না খেলে ফুটবে না, খাও। রোজ রোজ একই কথা শুনবে কেন? কিছুতেই খাওয়ানো যাচ্ছে না, পালাচ্ছে, মুখে দিলে উগড়ে দিচ্ছে, শাসন করলে বাটি ছুঁড়ে ফেলে দিচ্ছে। আচ্ছা, বিপদে পড়ে গেল। গোলাপ গাছ কোথায়, রাজপুত্র কোথায়? আচ্ছা খাও, খাওয়া হলেই গোলাপ গাছের কাছে নিয়ে যাব। আসলে ঠিক ওদের অন্যমনস্ক না করে দিতে পারলে রক্ষা তো নেই। আমরা ফুল দেখব। জানলার পাশে একটা করবী ফুলের গাছ দেখালেন। ওই তো ফুল, খাও। ওটা তো করবী ফুলের গাছ। বাড়ির গাছপালা তাদের চেনা হয়ে গেছে। পেয়ারা গাছ দেখিয়ে বলার উপায় নাই ওটা গোলাপ গাছ। তারা সত্যিকারের গোলাপ গাছ না দেখতে পেলে কিছুতেই খাবে না। এখন তিনি কোথা থেকে সেই গোলাপ গাছ দেখান? টবের গোলাপ কিনে আনলে হয়। তিনি আর পারছেন না। আরতিও দৌড়ঝাঁপ করতে গিয়ে কাহিল। তার আজগুবি কথাবার্তা নাতনিরা এত মোটেও আর গ্রাহ্য করছে না। শেষে বললেন, চলো তো দেখি গোলাপ ফুল খুঁজে পাওয়া যায় কিনা। ওরা সঙ্গে সঙ্গে দাদুর পায়ে পায়ে সিঁড়িতে উঠে এলো। ভাবলেন, ইস, বাজার থেকে একটা গোলাপ গাছ কিনে রেখে দিলেই তো পারতেন। তিনি সিঁড়িতেই উঠছেন, রুমি ঝুমি দাদুর হাত ধরে উঠছে। বেশ চঞ্চল হয়ে পড়েছে, একটু কিছু মুখে দেওয়াই গেল না। অন্য কিছু দেখিয়ে তারপর মনে হলো দোতলায় তাদের কাঠের ঘোড়াটি পড়ে আছে। তিনি বললেন, আগে ঘোড়ায় চড়ো, ঘোড়াটা আকাশে উড়লে গোলাপ গাছটা দেখা যেতে পারে। না না, ঘোড়াটা নড়ে না, ঘোড়াটা ওড়েও না। তাই নাকি? দাদু তো অবাক। কোথায় পাই রে তবে, বলো তো। তোমরা খেয়ে নাও, তারপর না হয় সবাই মিলে গাছটা খুঁজবো। ফুল কোথায়, গাছ কোথায়, রাজপুত্র কোথায়? কি করে রাধামোহন? বৃষ্টি নেই, বাদল নেই, বাড়িতে একটা টবও নেই, টবে গাছও কেউ লাগায় না, কিন্তু চাই একটা গোলাপ ফুল, একটা গোলাপ গাছ। তিনি এখন পান কোথায়? ভুলিয়ে ভালিয়ে যদি গাছের মোহ কাটানো যায়। তিনি দোতলায় একটা জানলা খুলে দিলেন। দুই নাতনিকে দাঁড় করিয়ে দিলেন জানলায়। তারা গ্রিল ধরে ঝুলছে, গ্রিল বেয়ে উপরে উঠছে নামছে। গাছের কথা ভুলে গেলে তিনি রক্ষা পান। তিনি বললেন, ওই যে স্কুল বাড়িটা দেখছো, সেখানে কিন্তু ভূতরা থাকে। না খেলে ভূতরা রাগ করবে। ওরা ভূতরা স্কন্ধকাটা রাক্ষস খোকসের নামে জড়সড় হয়ে থাকে। ভূতরাও ভয় দেখিয়ে যদি খাওয়াতে পারেন। হাতে থালা নিয়ে আরতি তার পাশে দাঁড়িয়ে আছে। সেদ্ধ ডিম, মাখন, ভাতে চটকে গোলা তৈরি করে রেখেছে। হাঁ করলেই মুখে ঢুকিয়ে দেওয়া হবে। দুজনেই মুখ ফিরিয়ে নিল, খেলো না। আবার সেই কথা, গাছ কোথায়, ফুল কোথায়, রাজপুত্র কোথায়? নাও এবার ঠেলা বোঝো। ভবি ভুলবার নয়। রেগে মেগে রাধামোহন বললেন, যাও, ভাত খেতে হবে না। আরতি, থালা নিয়ে চলে যাও, খাবে না। কতক্ষণ তোরা না খেয়ে থাকবে আমি দেখি। দুজনেই অভিমানে ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলল। গ্রিল বেয়ে নিচে নেমে দুজনই ঘরের দু কোণায় মাথা নিচু করে বসে রইল। টস টস করে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। গাছ কোথায়, ফুল কোথায়, রাজপুত্র কোথায়? কাল নিয়ে আসবো, বাজার থেকে নিয়ে আসবো। লক্ষ্মী মেয়ে, খাও, তোমাদের মা এসে কষ্ট পাবে না। দুপুরে কিছু খাওনি শুনলে খারাপ ভাববে না। জেঠু তোমাদের কত কিছু নিয়ে আসবে, তাই না? বড় মা তোমাদের কি ভালোবাসেন। রায় দিদি স্কুলে থেকে ফিরে তোমাদেরা খাওনি শুনলে খুব মুখ বেজার করে ফেলবে, বুঝলে? খাও লক্ষ্মীটি। গাছ কোথায়, ফুল কোথায়, রাজপুত্র কোথায়? গাছ আমার পেটের ভেতরে। শয়তান হচ্ছে দিন দিন। এ কে রে বাবা? শুধু গাছ গাছ, ফুল আর রাজপুত্র, কিছুতেই গো ছাড়ে না। এবারে কিন্তু মারব। তবে রুমি ঝুমি আরও কুগ্ধ হয়ে উঠল। দাদুমণি বকেছে, দাদুমণি তো সব সময় আদর করে। দাদুমণিকে তারা রাখতেই দেখেনি। জোরে ধমক দিলে তারা না কাঁদে পারে না। দুই বোনই জড়াজড়ি করে কাঁদতে বসে গেল। আর তখনই তিনি দেখলেন দোতলায় খোলা বারান্দায়
একটা ফুলের গাছ, কারুকাজ করা সুন্দর টবে একটি গোলাপ ফুলের গাছ। অবাক বিস্ময়ে গাছটি দেখতে দেখতে চেঁচিয়ে উঠলেন, ওই তো গোলাপ গাছ, শিগগিরি আয় রুমি, শিগগিরি আয় ঝুমি। দরজা খুলে বারান্দায় ছুটে গেলেন। রুমি ঝুমি দাদুর পায়ের কাছে দৌড়ে গেল। কাছে যেতেই দেখতে পেলেন টবটির গায়ে চিত্র বিচিত্র কিছু ছবি। টবটি পেতলের হতে পারে, তামারও হতে পারে, মিনা করা প্রাচীন ধাতুর শিলমোহর আঁকা, চটা ওঠা প্রাচীন মুদ্রার মতো বর্ণহীন টবটা এখানে কে রাখলো, কে নিয়ে এলো? গাছটা খুবই নির্জীব, পাতা নেই বিশেষ, যেন বরফের দেশ থেকে কেউ তুলে রেখে দিয়েছে। শীতে পাতা ঝরে গেছে, দুটো একটা ঝাউবা আছে, তারও রং হলুদ। গাছের কাঁটায় যেন শ্যাওলা জমে গেছে। গাছটা দেখতে দেখতে তিনি বিস্ময়ে চেঁচিয়ে উঠলেন, এই তো সেই গাছ! ততক্ষণে রুমি ঝুমির কৌতূহল বেড়ে গেল। ওটা কি দাদুমণি? এটা গোলাপ গাছ। এটা কি? এটা পাতা। রুমি ঝুমির স্বভাব এরকম, নতুন কিছু দেখলেই এটা কি, ওটা কি, এটা কি করা, ওটা জিজ্ঞাসা করে। এটা কি? ওটা টব, ওটা ফুলের টব। এটা কি? এটা মাটি, এটা কাঁটা, এটা গাছ, গোলাপ গাছ। পাতায় হাত দিয়ে ঝুমি বলল, ফুল কোথায়, রাজপুত্র কোথায়? গাছটার পাতা ধরে রুমি বলল, দাদু ছিঁড়ব? না, ছিঁড়বে না, গাছটার কিন্তু কষ্ট হবে। রুমি ঝুমি গাছটার কাছে থেকে নড়তে চাইছে না, লাফাচ্ছে আর গাছটাকে দেখছে। রাধামোহন ভাবলেন, গাছটা এখানে কে নিয়ে এলো? ভৌতিক কাণ্ড নয় তো কিছু? টবটাও বিশেষ সুবিধার বলে তার কিন্তু মনে হচ্ছে না। টবটা সুবিধার হোক আর নাই হোক, টবটা আনলো কে এখানে? তিনি তো চেঁচিয়ে উঠলেই বা কেন? এই তো সেই গাছ! বড়ই ধন্দে পড়ে গেলেন রাধামোহন। ফুল কোথায়, রাজপুত্র কোথায়? তখনই মনে হলো আরতি ওদের খাবারের থালা হাতে দরজায় দাঁড়িয়ে। জোর করে খাওয়ানো যায় না, নিজে না খেলে কেউ খাওয়াতে পারে? দুধ অবশ্য জোর করেই খাওয়ানো হয়, তবে ইদানিং জোর করতে গেলেই রুমি ঝুমি চেঁচাচ্ছে, নিজে নিজে খাবো, নিজে নিজে খাবো। তবে খাও, দুধের গ্লাস হাতে তুলে দিলে খায়, একটু খায় আবার রেখে দেয়, পালায়, ছোটাছুটি করে। নিজে নিজে খাবো খায় ঠিক, বড় সময় নেয়। কিন্তু দুপুরের ভাত তো আর গেলানো যায় না। না না, খেতে চাইলে আর কি করা যায়? রুমি ঝুমি চঞ্চল হয়ে পড়েছে, ঝুঁকে গাছটা দেখছে। টবের চারপাশে গোল হয়ে খুঁজে বেড়াচ্ছে কিছু। ফুল কোথায়? ফুটবে, তোমরা খাও, খেলেই ফুল ফুটবে। দৌড়ে আরতির কাছে চলে গেল, হাঁ করে দাঁড়িয়ে থাকলো, এক গ্লাস মুখে নিয়ে ছুটতে এলো। ফুল কোথায়? সবটা শেষ করো, না হলে ফুল ফুটবে কি করে? রুমি ঝুমি দৌড়ে গেল আরতির কাছে, গপ 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 করে খেয়ে ফেললো, জল খেলো, আবার দৌড়ে এলো। ফুল কোথায়? আমরা খেয়েছি দাদুমণি। গাছটাকে বলো, তোমরা খেয়েছ? আমরা খেয়েছি। গাছটার কাছে মুখ নিয়ে দুই বোনে চেঁচিয়ে কথাটা বলল। বাচ্চা ভূতের খপ্পরে নরেন্দ্র চক্রবর্তীর এই গল্পটা তোমাদের যে কেমন লাগবে সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। গল্পটা শুনেছিলাম বাজপেয়ীদার কাছে। পুরো নাম জগানন্দ বাজপেয়ী, তবে পদবী থেকে যা মনে হয় তা কিন্তু নয়। কয়েক পুরুষ ধরেই এরা একেবারে আপাদমস্তক বাঙালি, মধ্যবিত্ত মানুষ। বাজপেয়ী দ্বারা নিজেকে তো অগ্নিযুগের বিখ্যাত বিপ্লবী বলেছিলেন। পরাধীনতার আমলে বহু বছর জেলে কাটান তিনি। কয়েক পুরুষ ধরেই এরা একেবারে বাঙালিদের সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ওদেরকে না দেখলে বোঝাই যায় না যে ওরা বাঙালি নয়। সেই সময় ইংরেজদের হাতে শারীরিক নির্যাতন কম ভোগ করেনি যখন তারা জেলে কাটায়। তবে আমার সঙ্গে তার সাক্ষাৎ বা পরিচয় ঘটে দেশ স্বাধীন হবার আগে। তখন তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় নিবন্ধ লিখছিলেন। আমি একজন উঠতি সাংবাদিক, ওই একই কাগজের রবিবাসরীয় বিভাগে আমি কাজ করি। কাজের ফাঁকে ফাঁকে আমাদের রবিবাসরীয় বিভাগ তখন খুব
বিভাগে তখন খুব আড্ডা জমতো বা আড্ডা বসতো। বাজপেয়ীদারও সেই আড্ডায় এসে যোগ দিতেন। মুড়ি, তেলে ভাজা আর চায়ের সঙ্গে চলতো নানা রকমের গল্পগুজব। বাজপেয়ীদাকে সেই আসরেই আমি প্রথম দেখেছি। মুর্শিদাবাদের মানুষ যেমন চকচকে গায়ের রং, তেমনি আবার 6 ফুট লম্বা। চেহারা মোটামুটি ভালোই, বয়স হচ্ছে, কিন্তু পেটানো স্বাস্থ্য। শরীর যতটুকু এতটুকু টস কায়নি, তার উপরে আবার মুখে সব সময় এমন নির্মল এক টুকরো হাসি খেলে বেড়ায় যে বয়সের ভার যেন তাকে ছুতেই পারত না। বয়সের ভার না ছোঁয়াই তো ভালো না। মজলিস মানুষ ছিলেন, আর গল্প বলতেন চমৎকার। বেশিরভাগই বলতেন ভূতের গল্প। ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে না, সবারই ভালো লাগে। আমি তো ভূতে বিশ্বাস করি না, কিন্তু বাজপেয়ীদা এমনভাবে গল্পগুলি বলতেন যে শুনে মনে হতো কি জানি বাবা, তিনি যে গল্প বলছেন তা হয়তো হতেও পারে। তা ওখানে যে গল্পটা আমাদের শোনাবো বা শোনালো, সেটা তারই কাছে আমি শুনেছিলাম। আমি যেটা এখানে এখন শোনাতে চাই সেটা আমি তার থেকে শুনেছিলাম বলেই আমি আজকে তোমাদের বলতে পারছি। তাই তারই জবানিতে সেটা আমি এখন বলবো। সে আমাকে যেমনভাবে বলেছিল আমিও ঠিক তেমনিভাবেই তোমাদের কাছে শোনাচ্ছি। চায়ের পেয়ালার শেষ চুমুক দিয়ে পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে একটুখানি চুপ করে বাজপেয়ীদা বললেন, আপনারা যে ভূত প্রেত মানেন না সে আমি খুব ভালো মতোই জানি, কিন্তু মুশকিল কি হয়েছে জানেন? আমার জীবনে অনেক সময় এমন সব ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা আমি নিজেই খুঁজে পাইনি। যেমন ধরুন, আমাকে যখন জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল সেই সময়ে হঠাৎ একদিন আমার ঘরে, হ্যাঁ আমার ঘরেই বলবো, বাইরের বারান্দায় একজন লোক এসে দাঁড়ায়। আমার খুব চেনা লোক, মুর্শিদাবাদের মানুষ। একসময় আমাদের দলের হয়ে কাজকর্ম নেহাত সে কম করেনি। আমাদের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, তোরা তো ছাড়া পাবার সময় হয়ে এলো রে, তোর তো ছাড়া পাবার সময় হয়ে এলো। এটা তিনি আমাকে বললেন। আমি কিন্তু ব্যাপারটা শুনে খুব একটা আশ্চর্য হই নাই। আমি কিন্তু এদিকে একটু তাকিয়ে আমার দিকে হেসে বলল, তোর তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে রে, তুই তো তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবি, তোর তো সময় হয়ে এলো। বলে সে আর দাঁড়ালো না, বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দূরে কোথায় চলে গেল। খানিক বাদে তাকে আর দেখতে পাইনি। সত্যি বলি, লোকটিকে দেখে আমার মুখে কোনো কথা সরছিল না। আমি একেবারে হতভম্ব হয়ে পড়েছিলাম। সে তো আমাদের মতো পুলিশের হাতে ধরা পড়েনি, তাহলে এই সন্ধে রাতে সে এখানে এলো কি করে? এখন তো ভিজিটার আওয়ার্সের সময় নয়, জেল ফাটক তো বন্ধ হয়ে গেছে। তাহলে কিন্তু আমার অবাক হওয়ার আরও কিছু বাকি ছিল। পরদিনই জানতে পারি যে আমার রিলিভ অর্ডার এসে গেছে, অর্থাৎ লোকটি আমাকে মিথ্যা কথা বলেনি। তবে কিনা আসল ধাক্কায় খাই দেশের বাড়িতে ফিরে। জেল থেকে ছাড়া পেয়েই দেশের বাড়িতে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনি মাত্র 2 দিন আগে জেলের বারান্দায় যাকে দেখেছি, শুধু দেখেছি নয়, আমাকে বারান্দা থেকেই জানিয়েছিল যে আমার ছাড়া পাবার সময় হয়ে এলো, সে নাকি সপ্তাহখানেক আগেই মারা গিয়েছিল। এখন বলুন, এর কি ব্যাখ্যা দেবেন আপনারা? আরে মশাই, এর কি কোনো ব্যাখ্যা হয়? ব্যাখ্যা হয় না। আসল কথা হচ্ছে আত্মা আছে, তেমন ভূতও আছে। জেলখানায় যাকে দেখেছিলুম সে কি রক্তে মাংসের মানুষ? মোটেই না, সে হলো আত্মা। তবে হ্যাঁ, যেমন ভালো আত্মা আছে তেমন কিছু খারাপ আত্মা বা মন্দ আত্মাও আছে বই কি। আমি যার সঙ্গে দেখা হয়েছিল, যে আমার সঙ্গে দেখা করতে গেছিল, সে হলো ভালো লোকের ভালো আত্মা।
তাই জেলখানায় ঢুকে মানুষের রূপ ধারণ করে আমাকে এই খবরটা দিতে গেছিল। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? বাজপেয়ীদার কথা শুনে বুঝলাম যে আমরা যদি বলি না বিশ্বাস হচ্ছে না, তাহলে এক্ষুনি তিনি থামিয়ে দেবেন তার গল্প। তাই হামলে পড়ে বললাম, খুব বিশ্বাস হচ্ছে, খুব বিশ্বাস হচ্ছে। তবে কি না ভালো আত্মার কথা তো শুনলুম, এবারে একটা খারাপ আত্মার কথা শুনবো নাকি? কখনো কোনো খারাপ আত্মার খপ্পরে আপনি পড়েননি? তা পড়েছি বই কি। বাজপেয়ীদা বললেন, একবার পড়েছিলাম। একবার তো হাট থেকে বাড়ি ফেরার পথে গঙ্গার ধারেই অতি বিশ্রী একটা আত্মার পাল্লায় পড়ে গিয়েছিলাম। সেবারে যে কি ফ্যাসাদে পড়ে গিয়েছিলাম সে আর কি বলবো, আমার আর বলার কি আছে, কি মানে কর্তব্য নয়। নেহাত ভাগ্যের জোর, তাই তার হাত থেকে ছাড়ান পেয়ে অনেক কষ্টে বাড়ি ফিরতে পেরেছি। কি হয়েছিল, আর এক পোস্ত চা এনে খাওয়া হলো, তারপর শুরু হলো সেই ইতিহাস। বাজপেয়ীদা চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বললেন, বলছি গল্পটা এবারেও তার জবানিতে শোনা যাক। চা শেষ করে রুমালে মুখ মুছে বাজপেয়ীদা বললেন, আমাদের দেশে বাড়ি থেকে মাইল 3-4 দূরে একটা হাট বসে, মস্ত হাট। নানা রকমের বিস্তর জিনিস আসে সেখানে। আনাজপত্র, মাছ ইত্যাদি তো আসেই, শৌখিন মনোহারী জিনিসও নেহাত কম আসে না। তাছাড়া আসে দা, কুড়ুল, খন্তা, কোদাল, মায়, লাঙল ইত্যাদি। অর্থাৎ গ্রামের মানুষের প্রয়োজনীয় সমস্ত কিছুই সেখানে পাওয়া যায়। আমার অবশ্য এত জিনিসের কোনো দরকার নেই। স্রেফ সপ্তাহখানেক চলতে পারে এইরকম আনাজপাতি আমি কিনব। আর হ্যাঁ, হাট যেখানে বসে তার 1/2 মাইলের মধ্যেই আমার একটা বন্ধুর বাড়ি আছে। তার সঙ্গে এই ফাঁকে একবার দেখা করব, সেটাও মনে মনে ভেবেছি। তারপর সন্ধে লাগার আগেই রওনা হব বাড়ির দিকে। অন্ধকারে ভয় নেই, শুক্লপক্ষে নবমী, আকাশে জ্যোৎস্নার আলো থাকবে। গ্রামের রাস্তা হলেও খানাখন্দে ভরা নয়। ফাঁকা মাঠের মধ্য দিয়ে চেনা রাস্তা ধরে বাড়ি ফেরা মোটেই শক্ত হবে না। একটুক্ষণ চুপ করে রইলেন বাজপেয়ীদা, তারপর বললেন, রওনা হয়েছিলুম 4টে নাগাদ, 5:15টার মধ্যে হাটে পৌঁছে যাই। পশ্চিমা যে ভিত্তটি সঙ্গে ছিল আনাজপাতি কিনে তার মাথায় ধামায় তুলে দিলাম। সে বলল, যা দিয়ে সে বাগানের মাটি কোপায় সেই কোদাল লোহার ফলার মোচে ধরে গেছে। একটা নতুন ফালা কেনা খুব দরকার। বন্ধুটির সঙ্গে দেখা করে এলুম তার বাড়ি গিয়ে। তার কাছে 100 দিনের টাকা পাওনা ছিল, তাও মিটিয়ে দিয়ে দিল সে। তবে তার সঙ্গে কথাবার্তা শেষ করে বেরিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। তাই সন্ধে লাগার আগে আর ফেরার পথ ধরা গেল না। পথে নেমে দেখি সন্ধ্যা পেরিয়ে গেছে। ভাবলাম তা হোক, আকাশে দিব্য চাঁদ উঠেছে, আর কিসের ভাবনা। অবশ্য কিছু টাকা রয়েছে সঙ্গে, কিন্তু পথে তো আর চোর ডাকাতের কোনো ভয় নেই। আর থাকলেই বা কি, আমি তো আর স্রেফ আমাদের ভিত্তটিকে নিয়ে পথটা পাড়ি দেব না। হাট ফেরত আরও বিস্তর লোকজনেরা নিশ্চয়ই সঙ্গে থাকবে, সঙ্গে তাদের পেয়েই যাব। গ্রীষ্মকাল, দিব্য ফুরফুরে হাওয়া দিচ্ছে। হাঁটুরে লোকজনের সঙ্গে গল্পগুজব করতে করতে ফিরছি বাড়ি। ওমা, এই করতে করতে নিশ্চিন্তে এই 3-4 মাইল পথ চলে যাব। কিন্তু খানিকটা পথ এগিয়ে গিয়ে ঠাউর হলো যে পথ একেবারে নির্জন। আমাদের ওদিক থেকে যারা হাটে এসেছিল কেনাকাটা শেষ করে তারা ফিরে গেছে অনেক আগেই। নেহাতি 2-4 জন লোক আমাদের সঙ্গে আসছিল বটে, কিন্তু তারা কাছাকাছিই থাকে। খানিকটা গিয়েই তারা ডাইনে বাঁয়ে মাঠে থেকে নেমে যে যার গ্রামের পথ ধরল। ব্যাস, আমরা একদম একা। সামনে আর পিছনে একটাও লোক নেই। সঙ্গী বলতে স্রেফ ওই যে পশ্চিমা ভিত্তটি, ওকে নিয়েই এখন বাদবাকি পথটা আমাকে পাড়ি দিতে হবে। বাজপেয়ীদা আবার একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন,
সত্যি কথাই বলি, এতক্ষণ যে ভয়টাকে আমল দিইনি, এইবারে সেইটা হঠাৎ ফিরে এলো। আর কিছু না, ডাকাতের ভয়। সঙ্গে ৩০০ টাকা রয়েছে। এ যখনকার কথা আমি বলছি, ৩০০ টাকার দাম তো তখন নেহাত কম ছিল না। হঠাৎ যদি এই ফাঁকা পথে একদল লোক হঠাৎ রে 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 করে সামনে এসে দাঁড়ায়, তো আর কি করব। শুনেছি এইদিকে ডাকাতি বড় একটা হয় না, কিন্তু হতে কতক্ষণ? হাতে একটা লাঠিও তো নেই। আশেপাশে নেহাতি কিছু কাঁটা ঝোপ আর বাবলা গাছ ছাড়া বড় রকমের কোনো গাছই তো চোখে পড়ছে না। কোনো গাছ পর্যন্ত নেই এদিকে। তার ডাল ভেঙে মজবুত একটা লাঠির কাজে লাগানো যেত। তাহলে যদি মোটা কোনো ডাল থাকতো বা গাছ থাকতো। এই সব ভাবছি, এমন সময় একটা বাঁকের মুখে খুবই মিহি গলার একটা কান্নার শব্দ কানে এলো। একবার মনে হলো ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন এমন একটা শব্দ হয় বটে, কিন্তু পরক্ষণেই বুঝলাম যে না, এটা বাতাসের শব্দ নয়। ভিতরটিকে বললাম, শুনছিস? দাঁড়িয়ে গিয়ে শব্দটা ভালো করে শুনে নিয়ে সে বলল, কই, কোনো বাচ্চা মনে হয়, কই বাচ্চা রোতা হয় সাব, অর্থাৎ কোনো বাচ্চা ছেলে কাঁদছে। বাঁকটা ঘুরে গিয়ে আর একটু এগিয়ে গিয়ে দেখলাম ঠিক তাই। রাস্তার ধারে ধুলোর মধ্যে বসে একটা ৩-৪ বছরের ছোট্ট ছেলে হাপুস নয়নে কাঁদছে। গায়ে জামা নেই, পরনে ইজের নেই, একেবারে উদম বাচ্চা, শুধু গলায় একটা ধূপধুপি ঝুলছে। এদিকে মানে মুর্শিদাবাদে জেলায় এই এলাকায় বিহার থেকে আসা দেহাতি মিস্ত্রি, মজুর, কুলি, কামিন কিছু কম থাকে না। বাচ্চাটার গলায় ধূপধুপি দেখে মনে হলো তাদের কারো ছেলে হবে, কিন্তু ছেলেটাকে এইভাবে পথের মাঝে ফেলে রেখে তারা চলে গেল কোথায়? এ তো বড় বেখেয়ালি মা বাপ রে। এ আবার কি, ছেলেটাকে এইখানে রেখে গেছে, তারপর সওদাপত্র করে সামনে এগিয়ে গেছে বোধহয়। এ মা, নিজেরা মনে হয় হাঁটতে হাঁটতে চলে গেছে, বাচ্চা পিছন পিছন রয়ে গেছে, ওরা খেয়াল করেনি। ছেলেটি যে পিছনে রইল তারা কিছু দেখলো না। গলা উঁচিয়ে ২-৪ বার হাঁক ছাড়লাম, কিন্তু সামনে থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কিন্তু বাচ্চাটাকে পথের মধ্যে এইভাবে ফেলে রেখে আমরাও তো এখন বাড়ি ফিরি কী করে? আমরাও তো এখন বাড়ি ফিরতে পারছি না। ফলে রেখে গেল, কিভাবে রেখে গেল? আমরা যাবই, রেখে ফেলে যাব কী করে? এত মাঝরাত্রিতে শেয়াল বা হায়না এসে টুকরো টুকরো করে ছিঁড়ে খেয়ে ফেলবে তাকে। শেষ পর্যন্ত কী করলুম যে সঙ্গে করে একে আমাদের বাড়ি নিয়ে যাব, রাত্রিটা সেখানে থাকুক, তারপর কাল সকালে ওর মা আব্বা মায়ের খোঁজ যখন করবে তখন ওকে বের করব। কিন্তু এই বাচ্চা ছেলেকে এতটা পথ হাঁটিয়ে মা নিয়ে যায় কী করে? পশ্চিমা ভিতরটিকে বললাম, ওই তুই তোর মাথার ধামাটা আমায় দে, তারপর এই বাচ্চাটাকে তোর কাঁখে তোল। তো তাই হলো, ধামাটা আমি আমার মাথায় তুলে নিলাম আর বাচ্চাটাকে কাঁখে নিয়ে ভিতরটিকে আমার পিছনে পিছনে আসতে বললাম। হাঁটতে হাঁটতে একবার পিছন ফিরে তাকিয়েছিলাম, দেখলাম ভিতের ঘাট থেকে তার গলার দুদিকে পা ঝুলিয়ে বাচ্চাটি বেশ জুত করে বসেছে। এখন আর কাঁদছে না, মুখে যে হাসি ফুটেছে চাঁদের আলোয় তাও চোখে পড়ল। কিন্তু খানিকটা পথ গিয়েই খটকা লাগলো একটা। ভিতরটি বারবার পিছনে পড়ছে কেন? ওর তো ঠিক আমার পিছন পিছনই আসার কথা। তাহলে একবার জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, ব্যাপারটা কী? সে ভাবে, এমনভাবে হাঁটছিস কেন? তোকে তো তাতে তো বাড়ি পৌঁছতে রাত খাবার হয়ে যাবে। তাতে সে বলল বাচ্চাটা নাকি দারুণ ভারী। শুনে হেসে বললুম, আমার মাথার ধামা ৫ সের আলু, ১০ সেরই একটা কাঁঠাল, সের কয়েক বেগুন আর মস্ত একটা কুমড়ো রয়েছে। বাচ্চাটার ভার কি এর চেয়েও বেশি নাকি রে? এরপরে আর খানিকক্ষণ কোনো কথা হলো না, কিন্তু তারপরে যা হলো সে তো তাজ্জব ব্যাপার। পিছন থেকে কাঁপা কাঁপা গলায় ডাক শুনলুম, বাবু। ভিত্তটির গলা।
মনে হলো যেন সে খুব ভয় পেয়েছে। পিছনে না ফিরিয়ে বললাম, কেন রে, আবার কি হলো? তাতেই কাঁপা কাঁপা গলাতেই সে বলল, বাবু ইসকা টেংরি তো বাড়তা যাতা হ্যায়, অর্থাৎ এর পা ক্রমেই বেড়ে চলেছে। এরপরে আর পিছনে না ফিরে উপায় কি? কিন্তু পিছনে ফিরে যা দেখলাম তাতে আমার বাক বাক শুদ্ধ রুদ্ধ হয়ে গেল। একেবারে ভিড়মি খেয়ে পড়ে যাবার জোগাড়। বাজপেয়ীদা আবারও খানিকক্ষণ চুপ করে রইলেন। আমরা এদিকে অস্থির হয়ে উঠেছি। বলুন, কি হলো বাজপেয়ীদা, চুপ করে গেলেন কেন? পিছন ফিরে কি দেখলেন কি? যা দেখলাম তা আপনারা বিশ্বাস করবেন না ভাই। বিশ্বাস করি বা নাই করি সে আমরা বুঝব, কিন্তু কি দেখেছেন সেটাই বলুন। আপনি কি দেখলেন সেইটাই বলুন আগে। দেখলাম, বাজপেয়ী বলে, উফ, সে কথা ভাবলে এখন আমার গায়ে কাঁটা দেয়। যাচ্ছে রে, কি দেখলেন সেইটা তো বলুন। দেখলুম যে ছেলেটা তো আমাদের বাড়ির চাকরের গলার দুপাশ দিয়ে ঠ্যাং ঝুলিয়ে বসেছিল। সেই ঠ্যাং মানে পা দুটো লম্বা হয়ে গিয়ে একেবারে মাটিতে এসে ঠেকেছে। তারপরেই চাকরের ঘাট থেকে মস্ত একটা লাফ দিয়ে মাটিতে নেমে পাশের মাঠের ভিতর দিয়ে ছুটতে পালিয়ে কোথায় যে মিলিয়ে গেল কিছুই বুঝলাম না। আর আপনারা? সঙ্গে সঙ্গে মাথার ধামা মাটিতে নামিয়ে আমিও ছুটলাম, চাকরটিও দৌড় লাগালো আমার পিছন পিছন। দৌড়াতে দৌড়াতে একবারও আর পিছন ফিরে তাকাইনি। একেবারে বাড়িতে পৌঁছে তবে থামি। গল্প শেষ করে বাজপেয়ীদা বলেন, আছে ভাইরে, ভালো মন্দ সব রকমের আত্মাই আছে, তা আপনারা বিশ্বাস করুন আর নাই বা করুন। খারাপ ভালো দুই আছে, ভালো আত্মাও আছে, খারাপ আত্মাও আছে। এখন আপনারা মানলে মানুন, না মানলে সেটা আপনাদের ব্যাপার।